দৌড়ঝাঁপে আমরা অনেক কিছুই ভুলে যাই, নিজেকে সময় দেওয়া, প্রকৃতির কাছে ফিরে যাওয়া আর আমাদের মন আর প্রাণকে একটুখানি মুক্তির স্বাদ দেওয়া। এই ব্যস্ত জীবনে কখনো কখনো খুব প্রয়োজন একটু থেমে যাওয়া, চারপাশে তাকানো আর জীবনের সৌন্দর্যটাকে নতুন করে উপভোগ করা। এই কারণেই আমি ঠিক করলাম এবার বেরিয়ে পড়ব এক ছোট্ট সফরে, এমন এক জায়গায় যেখানে সময় যেন থেমে গেছে, যেখানে ইতিহাস আর প্রকৃতি একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। আর সেই জায়গা হলো ময়নাগড়। মেদিনীপুরের এই ঐতিহাসিক স্থানটি কলকাতা থেকে খুব কাছে। এখানে আসার প্রথম থেকেই মনে হলো আমি যেন কোনো গল্পের বইয়ের পাতা উল্টে ফেলেছি, যেখানে আছে দুর্গ, গভীর খাল, প্রাচীন মন্দিরের আর চারপাশের ঘন সবুজ। ময়নাগড় যেন এক জীবন্ত রূপকথা। আমরা যখন প্রতিদিনের ব্যস্ততায় ডুবে থাকি তখন আমাদের মনে হয় কাজ আর দায়িত্বই জীবনের সব কিছু, কিন্তু প্রকৃতির মাঝে এমন জায়গায় এসে বুঝতে পারি আসল শান্তি আর অনুপ্রেরণা লুকিয়ে থাকে একমাত্র এইরকম ধরনের জীবন্ত জায়গায়। এই সফরের উদ্দেশ্য শুধুমাত্র আমাদের ভ্রমণ ছিল না, আমি এর সাথে সাথে জানতে চেয়েছিলাম কিভাবে আমাদের বাংলার গৌরব এবং ঐতিহ্য লুকিয়ে রয়েছে এই প্রাচীনতম দুর্গে বা এই প্রাচীন জায়গাটি। লাউসেন রাজার রাজত্ব থেকে শুরু করে এই জায়গার অলৌকিক পরিবেশ সব কিছুই আছে জানার মতো অনেক কিছু। তাহলে আমরা এই গল্পটা আজকে জানবো কিভাবে এই ময়নাগড় তৈরি হয়েছিল এবং কিভাবে আজকে এই ময়নাগড় আজকে আমাদের স্মৃতি থেকে হয়তো আস্তে আস্তে করে মুছে যাচ্ছে। এটা হচ্ছে ময়না। ময়না নামটা কোথা থেকে এলো? আমাদের এই গ্রামটার পরের গ্রাম থেকে ওটা মোহনার চর ছিল। ওই মোহনার চর থেকে ওই মোহনা দিয়ে সমস্ত, তখন তো নৌকায় যাতায়াত, নৌকাতে করে কলকাতা হোক যাই হোক যে কোনো জায়গা গেলে মালপত্র যাতায়াত হতো। তো ওই চর থেকে মোহনা চর থেকে নাম হলো ময়না চুর। লোকের মুখে ওই মোহনা চরকে চুর চুর বলতে বলতে মানুষ বুঝলো যে না, এই তো ময়নাকে চুর বলা হচ্ছে, বদনাম দেওয়া হচ্ছে। তখন থেকে ওই ময়না করে দেওয়া হলো। এই হচ্ছে এই জন্য ময়না। আর ময়না গ্রামটা হচ্ছে 101টা গ্রাম নিয়ে গঠিত। চারিধারেতে নদী, চারিধারে নদী, নদীর মাঝখানে ময়না। ময়নাটা ভৌগোলিক কারণ হিসাবে দেখলে দেখা যাবে যে কংসাবতী নদীর তলদেশের তুলনায় 3.5 ফুট ডাউন, অর্থাৎ নদীর জল যদি তলদেশের পুছিয়ে বের করে দেওয়া হয় তাহলেও কিন্তু ময়নার 3.5 ফুট জল থেকে যাবে। সেই জন্য এখানে মাছ চাষের পক্ষে সবচেয়ে সুবিধাজনক। অন্যান্য জায়গায় যদি খরাও হয়ে যায়, বৃষ্টি যদি নাও হয়, এখানে কিন্তু 3.5 ফুট জল আছে। তারপর তো বৈজ্ঞানিক পদ্ধতিতে নিচে থেকে জল তুলে তুলে মাছ চাষ হচ্ছে এইভাবে। এই জন্য মাছের চাষের গেরিটা বেশি। এখানে প্রথম যিনি রাজা ছিলেন, প্রথম লাউসেন থাকতেন এখানে। লাউসেনের রাজবাড়িটা লাউসেনের রাজবাড়ি। ওখানে আজও পর্যন্ত ওই সাঁচি লাউয়ের গাছ আজও পর্যন্ত কেউ বিচার পুঁতলে হয়নি। লাউসেনের গড়টা ছিল। তো লাউসেন যখন মারা গেলেন তা তো বিয়ে শাদী করেনি, মানে তা অপুত্র। তখন ওই লাউসেনের গড়টা যখন মানে সংরক্ষিত গড়, অথচ কেউ লোক নাই, শ্রীধর রবি বলে একজন ডাকাত, সে সর্দার, সে তখন ওই গড়টাকে দখল করে। ওই গড়টা হচ্ছে 90 বিঘা জল বেষ্টিত, আরো 90 বিঘা স্থলভাগ রাজবাড়ি। আর তার চারিধারে আছে 250 বিঘা জল। সেই জলটার নাম হচ্ছে মহাকালিয়াদহ, আর গোদা বাংলা যেটাকে বলা হয় মাকড়দা। আর ওই 90 বিঘা জল যেটা ঘেরা, ওটাকে নাম কালিয়াদহ, আর যাকে কালদা বলা হয় গোদা বাংলা। তো ওখানে যখন শ্রীধর হুই থাকা শুরু করে, এই যে আমাদের
মোহনা চর দিয়ে মোহনা দিয়ে যে সব নৌকা ঢোকা যেত সেসব মাল লুট করতো, লুট করে ওই গড়ে আস্তানা রাখতো, ভাগ বাঁটোয়ারা করতো ইত্যাদি। পশ্চিম থেকে, পশ্চিম মানে ওটা হয় সবং নয় পিংলা, এরকম একটা হবে, সম্ভবত সবঙ্গ হতে পারে, বেশিরভাগ চান্স আছে। ওই সবং থেকে গোবর্ধন সামন্ত নামে একজন জমিদার সে এখানে বেড়াতে আসে। তখন তো ওই মানে ঘোড়া করে বেড়াতে আসতো, সেও বেড়াতে আসে, সঙ্গে তার একটা বাজ পাখি ছিল। তো ওই গড়ের ওই 90 বিঘা এরিয়ার মধ্যে দেখে একটা কালু বক বসে আছে। বাজ পাখিটা গিয়ে ওই বকটাকে অ্যাটাক করে, আক্রমণ করে। দেখা গেল তার বাজ পাখিটা মারা গেল, বকের কিছু হয়নি। এইটা গোবর্ধন সামন্তের মাথায় ঢুকে গেল, বলে কি এখানে একটা কিছু মাহাত্ম আছে, তা নাহলে আমার এত বড় একটা শিকারী পাখি সে মরে গেল, অথচ বকটার কিছু হয়নি। সে আবার ফিরে গেল, ফিরে গিয়ে লোকজন এনে এখান তো দেখে গেছে যে একটা সুন্দর এরিয়া আস্তানা আছে। তখন কিন্তু শ্রীধর হুই বৃদ্ধ অবস্থায় তখন আর ডাকাতির তার দলটা অন্যান্য যারা আছে তারা করে, সে ভাগ মাটারা কতটা পায় সেই জানে, থাকতো। এই ডাকাত দলকে সেই ওই গোবর্ধন সামন্ত তার দেশ থেকে মানে ওই সবং বা পিংলা ওই এরিয়া থেকে লোক এনে তাকে তাড়িয়ে দিল, মানে ওই সিদ্ধরুইকে, ডাকাত সর্দার সিদ্ধরুইকে। তখন থেকে ওইটা তার দখলে থাকলো। হ্যাঁ, তখন থেকে ওটা তার দখলে থাকলো। তো ওই দখলে থাকার পর তখন কিন্তু ওই জঙ্গলগুলোতে বাঘ, হরিণ এগুলো সব চুরি বেড়াতো। তো এই গোবর্ধন সামন্ত এমন ক্ষমতা ছিল, তরবারি, তখন তো তরবারি যুগ ছিল, তরবারি দিয়ে এক কোপে একটা বাঘকে দুখণ্ডিত করে দিতে পারছিল। সেই জন্য তাকে টাইটেল দেওয়া হয়, সরকার থেকে তাকে টাইটেল দেয় বাহুবলীন্দ্র। সেই থেকে আজও পর্যন্ত এরা বাহুবলীন্দ্র, মানে লাউসেনের চব্বটা শেষ হয়ে গেল, বাহুবলীন্দ্র রায়। বাহুবলীন্দ্র পরের পর যেসব বংশধর ছিল ওদের প্রত্যেকের নামে একটা আনন্দ যুগ আছে। যেমন জীবানন্দ বাহুবলীন্দ্র, পুলকানন্দ বাহুবলীন্দ্র, জ্যোতির্ময়ানন্দ বাহুবলীন্দ্র, স্বরূপানন্দ বাহুবলীন্দ্র, সিদ্ধার্থ আনন্দ বাহুবলীন্দ্র বর্তমান আছেন। তা ওই ওরা ওখানে বসবাস করে। ওই রাজবাড়ির হাফ অংশীদার একজন আছে, আর একটা সিকি অংশীদার আছে, আর একটা সিকিকে দুয়ানা করে, এই হচ্ছে 16 আনা অংশ। এরপরে ওই যে 400 বছর আগে যে মন্দির, এখন যে মন্দিরটা আছে, ওই মন্দিরে রাধা মাধবের পূজা হয়। তার তো বক্সারা দেখে আসছেন আপনারা। তো সেই ওর ভিতর দিয়ে মানে জল পথে ঠাকুর এসে যাতায়াত করতেন, মানে মঞ্চে উঠতেন, রাজমঞ্চে। ওইখানে 18 দিনের মেলা হয়, কিন্তু ঠাকুর আসেন মাত্র 8 দিন। পূর্ণিমার দিন ডবল করে আসে, মানে সকালেও আসে আবার সন্ধ্যাতেও আসে, আতশবাজি সহকারে। আর মেলাটা বসে 18 দিন চলে মেলাটা। মেলার এরিয়া এত বড়, পূর্ব মেদিনীপুরে অত বড় মেলা আর নেই, কোথাও নেই। আর এখানে যা ব্রিজটা আছে, পূর্ব মেদিনীপুরে অত বড় ব্রিজও নেই। ওই ব্রিজের তলা থেকে মোটামুটি মেলাটা হয়। মেলার দোকানে যদি আপনি কিছু কেনেন বা না কিনেন, যদি প্রতিটা দোকানে এমনি দেখে দেখে চলে যান, তাহলে আপনার 3.5 ঘন্টা টাইম লাগবে। এক ধার দিয়ে ঢুকবেন, আরেক ধার দিয়ে বাড়ি আসতে হবে। ওই শুধু দোকানগুলো দেখে যাবেন, কিছু কিনবেন না, কারোর সঙ্গে কোনো কথা বলবেন, তাহলে এই এত টাইম আপনার লাগবে, এত বড়। তো এই রাজবাড়ির বর্তমানে যারা আছেন
তারা ক্রমশ নিচের দিকে এসে ঘর দর করতেছে। আর এই রাজবাড়ির উত্তর দিকে মানে মহাকালিয়াদহর দক্ষিণ দিক আর কালিয়াদহর উত্তর দিকে পীরের একটা মন্দির আছে, যেটা দেখছেন না হয়তো আপনার। ওই পীরের মন্দিরের একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এই, পীরের মন্দিরের উধারে হচ্ছে মহাকালিয়াদহ, সেই মহাকালিয়াদহের উধারে মুসলমানদের বাস। ওখানে একজন সাধক পীর, যার মাজারটা এখন বর্তমান করা হয়েছে, ওই পীরের মন্দিরে পূজা দিতে আসতো একজন মোহামেডান, নিষ্ঠাবান মোহামেডান। তা একদিন তার ছেলের যখন খুব শরীর খারাপ, তখন বলতেছে পীরের ওই মাজারে এসে মানত করতেছে, আমাদের ছেলের তো শরীর খারাপ, অর্থ কড়ি কোথায় নেই, পাইনি, কিভাবে আমি পাবো আর ছেলেকে সুস্থ করানো যাবে। তখন একটা কুমির থাকতো সেই মহাকালিয়াদহ, যার কপালে সিঁদুর লাগানো থাকতো। সেই কুমিরের উপরে চেপে ওই মহাকালিয়াদহটা পেরিয়ে এসে পীরের মন্দিরে পূজা দিত, আবার চলে যেত। প্রতিদিন এইটা হতো। তো তার ছেলের শরীর খারাপের দিন বলতে, তখন স্বপ্নাদেশে পীর বললেন যে তোমাকে একটা জায়গা আমার কুমিরটা নিয়ে যাবে, ওই সেখান থেকে তুমি 3 আঁচলা অর্থ তুলবে, সেগুলা সব সোনার মোহর ছিল। তো সেখানে মোহরের মানে প্রচন্ড স্তূপ দেখে সে পীরের যে সেবক ছিল সে লোভ হলো। লোভ হতে 3 আঁচলের গায়ে সে আরো 2 আঁচল বেশি নিয়ে এলো, 5 আঁচল সোনার মোহর তুলে আনলো। সেই যা তুলে আনলো, তারপর থেকে কুমিরটা আর আসেনি আর যায়। সেদিন থেকে পীরের মন্দিরে পূজা দিতে হলে ওরা নৌকা করে সেদিন থেকে এসে পূজা দিতে হতো। সেদিন থেকে, আগে কিন্তু কুমির বই নিয়ে। এরপরে পশ্চিম দিকে যে ঘাটটা আপনারা দেখছিলেন, ঘাটের একটু উত্তর দিকে গুমঘর ছিল, মানে আমি দেখেছি কিন্তু জায়গাগুলো। সেই এত অন্ধকার আর ভিতরে কুটি খালি, প্রচুর অন্ধকার। তা ওইটা ছিল ওখানে। তারপর মন্দিরের যে ঘাটটা দেখছেন, ঘাটের পরে এসে আমার দেখা একটা চেন ছিল, সেই চেনটা টানলে অনেকটা গুড়ি আসতো, আবার ছেড়ে দিয়ে কোথায় চলে যেত। সেই চেনটা এখন নাই, ওরা বোধহয় কেটে দিচ্ছে। ওখানে একটা সিন্ধুক একটা ছিল। সেই রাজবাড়ির সিন্ধুকের এই বর্তমান যুগের অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সিন্ধুকটা কাঠ কেটে তার ভিতরে যে নকশা ফকশা ছিল সে কেটে তুলে দিয়েছে, তার আর কোনো হদিশ পাওয়া যায়। এই হচ্ছে বর্তমানকার রাজবাড়ির ইতিহাস। অনেক ধন্যবাদ মেসমশাই আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম মেসমশাই থেকে ময়দার আদি ইতিহাসের গল্প। তো এখন আমি মেসমশাই থেকে কয়েকটা প্রশ্ন জেনে নেব, আমাদের যারা দেখবেন এই ভিডিওটি করে। তো সবচেয়ে প্রথমে আমি সত্যি খুব অভিভূত হয়েছি যে এত এর যে ইতিহাস বা এই যে পূর্ব কথা, যেটা হয়তো আমার আগে কোনোদিন শোনা ছিল না। আর বাংলার ইতিহাস সবসময় সমৃদ্ধ। তো সেক্ষেত্রে আমি কয়েকটা প্রশ্ন যেটা খুব মনে খুব ভাবেই আকস্মিক ভাবে আসছে, আমি জানার চেষ্টা করছি যে এই যে ঘটনাটা বললেন, এই সময়টা তো আপনি আগে আপনার থেকে শুনেছি, আপনার বলে 5 পুরুষ এখানে আছেন। আমরা এখানে 5 পুরুষ এখানে আছেন। তো একটা জিনিস বলুন যে এই সময় কি যখন লাউ সেন যখন ছিলেন, তো ওই সময় কি ব্রিটিশরা বাংলায় রাজ করছে, নাকি ব্রিটিশদের আসার আগে? না, ব্রিটিশদের আসার আগে। আচ্ছা, হ্যাঁ, তখন ব্রিটিশদের আসার আগে। তাহলে ওই সময় যখন আমরা আপনাদের বাংলায় দেখছি, এটা ঠিক নবাবদের আসার আগে সময়টা। এই যে ধর্মমঙ্গল কাব্যের নায়ক ওই যে লাউসেন, সেই লাউসেন ছিল। আচ্ছা, এবার এই আপনাদের যে 5 পুরুষের মধ্যে যে প্রচলিত কথা বা যে গল্প কথা বলুন বা যে লোককথা,
এর মধ্যে যে একটা সময় যে আপনি বললেন যে ওই সময় রাজা যিনি একইভাবে ধর্মকর্ম করেছেন এবং তার সাথে তার রাজ্য চালনাও করেছেন, তো কোনো একটা জায়গায় কি রাজা কি কোন রকম ভাবে এসে কিছু অনৈতিক কাজের সাথে সে যুক্ত ছিল মনে হয়? সেখানে কি কোনো লোককথা শোনা যায়? এখানে যেরকম ভাবে আপনি বললেন যে গুম ঘর ছিল বা রাজা তার বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য যে বিভিন্ন সেই সব রণনীতি বা তার রাজনীতি সে সাজিয়েছিলেন, তো সেই মতন করে কি কোনো রকম ভাবে মনে হয় যে সে রাজার কোনো অনৈতিক কাজের সাথে সে যুক্ত ছিল এই সময়? এখন লিপ্ত ছিল কিনা আমরা জানি না, তবে যেটা আমরা শুনেছি উনি যেহেতু বিয়ে করেননি, আচ্ছা, সেই হেতু উনাকে অনেকে প্রশ্ন করছিল যে আপনার কার সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা। উনি বলছিলেন যে না, আমি কিছু নিদর্শন দেখাতে পারি। রাত্রিতে চলে যেতেন, কোথায় যেতেন তিনি জানেন। একদিন একটা সোনার কলা গাঁদি এনে দেখাইছি, বিশ্বাস হয়নি। যখন সোনার কলা গাঁদি দেখছে বলে এই কাছে সোনার কলা গাঁদি কোথায় ছিল, বিশ্বাস করে তোকে একটু জিজ্ঞাসা করতে বললো যে তাহলে এটা আপনি কোথায় পেলেন? বলে আমি যেখানে যাই সেখানে দেবী পূজা। তার মানে কি থেকে আমরা বুঝতে পারি যে ওনার কিছু অলৌকিক ক্ষমতা বা ঈশ্বরের আশীর্বাদ ওনার উপর ছিল? নিশ্চয়ই ছিল, তা নাহলে তো এই কাজগুলো করা মানে সাধারণ মানুষের সম্ভব না। দেবী পূজা হয়, তবে আমি সেখানে আরেকদিন একটা সোনার ঘন্টা আনছি, সোনার ঘন্টা এনে দেখাইছে, তাতেও বিশ্বাস হয়নি। প্রথম ওই দুটা জিনিস দেখানোর পর বিশ্বাস হয়নি, তখন বলো আমি ওকে সবাই মিলে চাপ দিল না, বলতে হবে কি দেখছো কোথায় কি। তো যখন বললো আমি বললে কিন্তু আমি আর মাছ থাকবো না, উনি কিন্তু বললেন ও কথাগুলা যে নিচে এইভাবে পূজা হয়, সেখানে সব ঢাকি ঢাকিরা সব আছে, আর বয়স টয়স হয়ে গেছে বেশ, সেখানে পুজো হয়, রোজ আমি যাই, এইভাবে বলছিল। বলার পরে তারপরে ওই মুখ দিয়ে রক্ত উঠে রাজা মারা যায়, লাউসেন শেষ ওইখানে। আর তার মানে পরবর্তীতে বংশানুক্রমে এত ছিলেন না, উনি তো যেহেতু বিবাহ করেননি, ও আর কেউ কোনো বংশধর নেই ওনারা। মানে এক কথা বলতে গেলে মানে আমরা যেমন ব্রহ্মচারী ভাবি সেটাও হয়তো ছিলেন, হয়তো হ্যাঁ হতে পারে, ঈশ্বরের জন্য ছিল এবং ওনার যেমন আধ্যাত্মিক চেতনা যেমন রাজাই কাটিয়েছিলেন এই। হ্যাঁ এটা মানে লাউসেনের আগের আমল থেকে কাটানো ছিল। হ্যাঁ হ্যাঁ, এটার একরকম রণনীতি। কেন না ওই বজরায় করে চলে যাওয়ার একটা রাস্তা আপনাকে বললাম, ওখানে জল বাড়লে এখানে জল বাড়ে, ওখানে জল কমে গেলে এখানে রাস্তা নিদর্শন রাখছিল, চলে যেত অন্তত সম্মান রক্ষাতে পারে, সেরকম একটা ছিল। যেমন ওই এতে আছে মানে মুর্শিদাবাদে সেটা এখন ঘিরে দিছে, কিন্তু গ্রিল দিয়ে সেটা ঘিরে দিছে। আর এখানে এখন পুজো করা হচ্ছে ওটা নৌকেশ্বর হিসাবে। আচ্ছা, ওখানে এখনো নিত্য পুজো হয়? আর প্রতিদিন পূজা হয়, দুধ রাখা হয়। না, ওর রাজারাই তার ব্যয়ভার বহন করে, সব ওরাই করে, হ্যাঁ তারাই করে। তাদের যে কিছু লোকজন আছে তাদের দিয়ে করানো হয়।
আচ্ছা মেশামশাই, এখানে তো শুনলাম ওনার ধর্মকর্মের নিদর্শন বা ওনার যে রাজপাট যেভাবে করতেন, তাহলে ওনার তো অলৌকিক এবং আধ্যাত্মিক শক্তি অনেক ছিল। নিশ্চয়ই ছিল। সেই আধ্যাত্মিক শক্তির কিছু কথা যদি বলেন এই রাজা লাউ সেনের। আচ্ছা, লাউ সেনের কথা বলতে গিয়ে ওনার আধ্যাত্মিক একটা ঘটনা আপনাকে বলি। উনি পশ্চিমে সূর্য উদয় করতে পারছিলেন, পশ্চিম দিকে। সূর্য কিন্তু উদয় হয় পূর্ব দিকে, উনি করছিলেন পশ্চিম দিকে। সেটা এখন বিজ্ঞানসম্মত যেটা বোঝা গেল, এখন বর্তমানে এসে, বর্তমান যুগে এসে আমরা যা বীজের বিশ্লেষণ করে জানলাম, হতে পারে উনি ধার্মিক এবং জ্ঞানী ছিলেন। কেন, এই যে আমাদের কিছুদিন আগে সূর্যগ্রহণ হয়েছিল, একদম অন্ধকার, কিছু দেখা যায়নি, কোকিল টোকিল দেখা শুরু করছিল। উনি হয়তো জানতেন, হয়তো আমার জ্ঞান বিশ্বাস মতে, বিজ্ঞান সম্মত যুক্তি দিয়ে আমি বলছি, উনি হয়তো জানতেন ওই দিনটি গ্রহণ হবে, আর গ্রহণ দীর্ঘ টাইম থাকবে, মানে পূর্ব দিক থেকে পশ্চিমে 3টা পর্যন্ত গ্রহণ থাকবে। যখন তার আগে উনি বলে ফেলছিলেন যে আমি কিন্তু কালকে সূর্যকে উদয় করতে দিবনি। সবাই তো স্তম্ভিত, বলে কি বলে, রাজা কি সূর্যকে উদয় করতে দিবেনি? সবাই স্তম্ভিত। সত্যি সত্যি সূর্য উদয় হয়নি, মোটামুটি অন্ধকার 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 অন্ধকার। তারপর সবাই বলে এরকম, না, আপনাকে অনুরোধ করছি আপনি অন্তত সূর্যকে উদয় করান। তখনকার মানুষের বুদ্ধি ছিল তো কম একটু, তো হাতে পায়েটায় ধরিয়া বলে এই প্রভু প্রভু এরকম চিন্তা ভাবনা করেই মনে বলছিলেন। বলতে বলে তথাস্তু, ঠিক আছে, আজ আমি একটা নিদর্শন রেখে গেলাম, কি না পশ্চিম দিকে সূর্যটা আজ উদয় হবে। বলে 3টার পর তো সূর্য পশ্চিম দিকে চলে যায়, আর সবাই দেখলো যে সত্যি সত্যি পশ্চিম দিকে সূর্য উদয় হয়েছে। তারপর আস্তে আস্তে অস্ত যায়। মানে ঘটনাটা এরকম, যেহেতু উনি একটু আধুনিক বিজ্ঞান মনস্ক ছিলেন, তো সেই জন্য বিজ্ঞানের হতে পারে সেই তথ্যটা ওনার জানা ছিল, যেটা হয়তো উনি আধ্যাত্মের সাথে মিলিয়ে দিয়েছেন। এটা আমরা, আপনার ধারণা? এটা আমাদের ধারণা এলো কখন, ওই সূর্যগ্রহণ দেখে, যে ওই সূর্যগ্রহণ যদি অন্ধকার হয়ে যায়, তাহলে উনি হয়তো জানতেন ওই সময়টা সূর্যগ্রহণ হবে। সেই জন্যই সূর্য সেদিন উঠেনি, আর জনগণের পাবলিকের অনুরোধে বলে ঠিক আছে আমি নিদর্শন দেখে গেলাম পশ্চিম দিকে সূর্য উদয়। তাও হতে পারে, এটা আমার ধারণা। তাহলে মেশামশাই, আমরা তো অনেকটাই ময়না সম্পর্কে জানলাম। তো আজকে আপনাদের বাড়িতেও রাজা রবীন্দ্রের সেবা হয়, রাজা রবীন্দ্রের মন্দির। তো এখানে আমি অনেক জায়গায় ঘুরে দেখছিলাম যে মানে ম্যাক্সিমাম যারা এখানে আগে আদিবাসী যারা এখানকার ছিলেন, তাদের উপাধি সামন্ত ছিল। ওখানের যিনি আদি, তার নাম গোবর্ধন সামন্ত। হ্যাঁ, আর আপনি একবার বাহুবলীর গল্প বললেন। ওই সামন্ত থেকে ওরা বাহুবলেন্দ্র হয়েছে। বাহুবলেন্দ্র রয়েছে, তবে আমরা তো এখন বাহুবলী বললে ওই সেই রাজবাড়ি রাজামৌলির বাহুবলী ভাবে, কিন্তু বাহুবলী যে আমাদের বাংলায় ছিল সেটা আজকে আপনার গল্পের দ্বারা আমরা জানতে পারলাম। তাহলে আমাকে বলুন, সেই যে সামন্ত কুল বা সেই সামন্ত যে বংশ অনুক্রমে যে আপনারা এখন আছে, তো সেই যে বীরগাথা বা সেই আগেকার দিনের মানুষের যে আধ্যাত্ম গুণ, সেটা কি এখনো প্রবাহিত হচ্ছে এখনকার যে প্রজন্মের মধ্যে? সেই সাহসিকতা, নির্ভীকতা বা সেই যে সত্যনিষ্ঠা বা আধ্যাত্ম, সেইগুলো এখনকার মানুষের মধ্যে আমরা দেখি। কিছুটা তো আছে, কিছুটা তো আছেই। আচ্ছা, আর আপনাদের 5 পুরুষ যে ছিল, তার মধ্যেও কিছু এরকম কোনো ঘটনা রয়েছিল যেখানে আপনাদের মনে হয়েছে সেই যে ভগবানের যে আশীর্বাদ বা রাধা মাধবের যে আপনারা সেবা করছেন, তো সেখানে কি কোনো রকম ভাবে কোনো স্বপ্নে আদেশ পাওয়া বা কোনো রকম নির্দেশের পিছনে কি কোনো কথা আছে? সেরকম আদেশ নির্দেশ ছিল কিনা আমরা জানিনি, তবে আমরা আমাদের 5 পুরুষ আগের যিনি প্রথম পুরুষ আসছিলেন, ওনার নাম ছিল গোলক সামন্ত। উনিও আসছিলেন ওই পশ্চিম ইয়ে থেকে, মানে সবং ওই তুলসী চৌরার ওই জায়গা থেকে। তিনি কিন্তু খুব পালোয়ান ছিলেন। যখন এখানে সব ডাকাতের সব বাস, মানে ডাকাতি হচ্ছে, এই সব যা ডাকাতি হচ্ছে, তখন ওই রাজবাড়ির মানে ওই সামন্তই ওই গোলক সামন্ত গানে এনে পাহারাদার হিসাবে নিয়োগ করেন।
তখন কেন অন্নপূর্ণার মন্দিরটা ছিল ওটা সোনার, সব যে মূর্তি ভর্তি সোনার ছিল ওই মন্দিরে। তো সেই মন্দির এখনো আছে? না, সেই মন্দির ভেঙে গেছে, আচ্ছা। পুকুরটা আছে। ওই মন্দিরের পাহারাদার হিসাবে রাখছিলেন। তারপর বললাম থাকবো কোথায়, তখন এই জায়গাটা আমাদের যে এই জায়গাটা ওনাকে থাকতে দিয়েছিলেন রাজবাড়ি থেকে। সেই থেকে আমাদের থেকে যাওয়া আমাদের পূর্বপুরুষরা। অনেক ধন্যবাদ দেশবাসী আপনাকে, অনেক ভালো লাগলো। অনেক না জানা কথা আজকে আমরা জানলাম আপনার এই ছোট্ট গল্পের মাধ্যমে। আমরা আশা করি যে এই গল্প বা এই লোককথা আরো 5 জন মানুষ এবং বিশ্বজুড়ে মানুষ দেখুক। বাঙালি সারা বিশ্বজুড়ে রয়েছে, কিন্তু বাংলায় যে এত ইতিহাস, এত গল্প, এত লোককথা রয়েছে, এর দ্বারা নতুন প্রজন্ম যারা আসবে তারা অনেক শিখবে। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। আজকে আমরা এখন নতুন প্রজন্মর কাছে চলে এলাম। আমরা এতক্ষণ মেসমশাইয়ের থেকে শুনছিলাম ময়নার আদি ইতিহাস এবং বাংলার কিছু হারিয়ে যাওয়া কথা। তো এখন আমি একজন নতুন প্রজন্ম, যাকে আমরা বলতে পারি যে জেনারেশন জি, সেই জেনারেশন জি এর সামনে বসে রয়েছি এবং অবশ্যই তার চোখে দেখা ময়না বা তার চোখে দেখা যে আজকের যে আধুনিক প্রজন্ম, যে বাংলায় আজকে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, আজকে আমরা নতুন টেকনোলজি এআই নিয়ে কথা বলছি, সেখানে আদৌ কি আমরা সেই বাংলার ঐতিহ্য বা ধারাবাহিকতাকে বজায় রেখেছি, বা আজকের প্রজন্ম সেই জায়গাটা বা সেই আধ্যাত্ম বা সেই মানুষের সে হারিয়ে যাওয়া সে নির্ভীকতা, সাহসিকতা কতটা তাদের মধ্যে রয়েছে। তো এটা আমি জেনে নেবো আজকের সামন্ত জেনারেশনের, নতুন জেনারেশন জি এর কাছ থেকে। সবচেয়ে প্রথমে তোমাকে রিকোয়েস্ট করবো, ভাই তোমার নাম বলো এবং এখন বর্তমানে তুমি কি করছো, এবং তারপর আমার প্রশ্ন জিজ্ঞাসা করবো। নমস্কার, আমি লোকরঞ্জন সামন্ত। আর আমি অকুপেশন এখন আমি স্টক মার্কেটে অ্যাক্টিভলি ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করছি, এটাই। আচ্ছা, তো লোকরঞ্জন, আমরা যেটা এতক্ষণ শুনছিলাম মেসমশের কাছ থেকে যে বাংলায় আজকে এত নতুন রকম প্রজন্ম এসেছে এবং তারা চাইছে টেকনোলজি বা আধুনিকতার যে পরিকাঠামো সমস্ত কিছু নতুন করবে, নতুন ভাবে ভাববে। তো সেখানে ময়নায় দাঁড়িয়ে সেই আধুনিকতার ছোঁয়াটা কতটা লেগেছে, এবং এখনকার যারা প্রজন্ম বা তোমাদের জেনারেশন এটা নিয়ে কি মনে করে? সেই আগে দেখা ময়না সেই কোন রকম সেই প্রতিফলন কি এখন তোমাদের জেনারেশন থেকে দেখা যায়? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ এটা তো গ্লোবালাইজেশনের যুগ। তো এখানে সেক্ষেত্রে সেই ছোঁয়াটা তো অবশ্যই পৃথিবীর প্রত্যেকটা কোণাতে কোথাও না কোথাও টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে সেটা ছোঁয়া তো থেকেই থাকে। তো সেটা ময়নাও ব্যতিক্রম নয়। সেক্ষেত্রে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে ময়নাতে সেই সবকিছুর দিক থেকে মডার্নাইজেশন যে ব্যাপারটা, টেকনোলজি অ্যাডভান্সমেন্টের সাথে সাথে সবকিছু ফ্লারিশ করছে বিশ্বে, দুনিয়াতে, সেখানে ময়নাতেও হ্যাঁ সেটা সেদিক থেকে ইভলভ করছে বটেই। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস জানতে চাইবো, একটু কৌতূহলী ভাবে আমার মানে এই জিনিস শুরু হচ্ছে যে আজকে যে ময়নার যে ভৌগোলিক অবস্থান বা এখন যেরকম ধরনের নতুন ধরনের যে ট্রেন্ড বা বিজনেস যেগুলো আসছে, সেগুলো কোন রকম ভাবে মনে হয় যে সে আগের যে এইখানকার এই রাজ্যের বা এই জায়গার যে একটা মর্যাদা ছিল সেটা কোন রকম ভাবে সেটাকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে, বা এখনকার মানুষ সেই মর্যাদাকে ধরে রাখতে পারছে না? সেটা অনেকটা আবার অনেকটা নয়, কারণ এটাকে আমি ডিরেক্টলি বলবো না যে সেটা অবক্ষয় হচ্ছে, কারণ চেঞ্জেস তো সবকিছুতেই একটা চেঞ্জেস তো কনস্ট্যান্ট। তো বাকি দুনিয়াতে যেরকম চেঞ্জ হচ্ছে সেভাবে তার সঙ্গে প্যারালালি ময়নাতেও সেই চেঞ্জটা হচ্ছে। হ্যাঁ, এবারে আমাদের আগের জেনারেশন যারা তারা হয়তো এটা এখন যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের সঙ্গে হয়তো অনেকটা কোপ আপ করে উঠতে পারে না, কারণ তারা একটু পুরনো মেন্টালিটির মানুষ। এবং এখন যে জেনারেশন তারা আধুনিকতার ছোঁয়াতে তাদের মধ্যে একটা আলাদা রকম ভাবে তাদের বোধোদয় বা তাদের চিন্তা ভাবনা সেটা অবশ্যই একটু অ্যাডভান্স এবং আলাদা। তো সেক্ষেত্রে হ্যাঁ সেটা তো এসছে, কিন্তু আমি আগেরটা বলতে পারবো না, খুব বেশি এদিন আমি বলতে পারবো না পেছনে। বাট এখন হ্যাঁ সেটা ঠিক, চেঞ্জেস তো এসছে এবং আমরা অবশ্যই ময়নাটাও ব্যতিক্রম নয়, আধুনিকরণটাও চলছে তার সঙ্গে, আমরাও ঠিক সেম ভাবে তাল মিলিয়ে চলছি, তাই আমার মনে হয়। আচ্ছা, এবার তুমি আসি একদম মানে তোমার পারিবারিক গণ্ডির মধ্যে। তো বাবাকে মাকে দেখছো যেখানে তোমাদের বাড়িতে প্রত্যেকদিন রাধা গোবিন্দের সেবা হচ্ছে, বা তোমাদের বংশের যে একটা সামন্ত বংশের যে একটা বীর গাথা শুনলাম, তো কোন রকম ভাবে কি সেই
জিনিসগুলোকে কোনো ভাবে তোমাদের ইন্সপায়ার করে বা তোমাকে ইন্সপায়ার করে? হ্যাঁ, আমাকে ব্যক্তিগত করে, কারণ আমাদের নিজেদেরই রাধা মাধবের মন্দির আছে, এবং আমরা মা বাবা প্রথম থেকে দেখেছি ওনারা স্পিরিচুয়াল, এবং সেই টাচটা আমাদের মধ্যেও কোনো না কোনো ভাবে সেটা একটা ইনফ্লুয়েন্স করেছে। সেই দিক থেকে আমরা একটু স্পিরিচুয়াল, এবং উনি বাবা যে কথাগুলো বললেন, যে বংশের ব্যাপারটা বা আমাদের যে অরিজিন যেটা যেটা যেখান থেকে আমরা এসেছি, বা তার কথা কাহিনী যেটা অনেকটাই ময়না রাজ পরিবারের বা তাদের রাজার গড়ের সঙ্গে অনেকটাই সম্পর্কিত। তো সেই দিক থেকে হ্যাঁ, অনেকটাই আপনি সেটা ঠিকই বলেছেন যে ইন্টারলিঙ্কড অনেকটাই। আচ্ছা, একটা কথা বলো, যেখানে আমরা সবসময় জানি বা বুঝি যে জেনারেশন জির কথা যখন পায়, তখন আমরা ভাবি যে তারা হয়তো ভীষণভাবে টেকনোলজিক্যালি ইনফ্লুয়েন্স, বা তারা হয়তো খুব ফাস্ট ফরওয়ার্ড লাইফ বাঁচতে ভালোবাসে। কিন্তু কোন জায়গায় কি তোমার মনে হয় যে আজকে যেই জিনিসটা আমরা করছি, কোন রকম ভাবে আমরা নিজেদের মানে আত্মপরিচয়কে ভুলে থাকছি, বা কোন রকম ভাবে আমাদের যে আসল লক্ষ্য সেটার থেকে কোন রকম ভাবে আমরা ভ্রমিত হচ্ছি? কেন কি একটু আগে যেটা বলতেন যে আধ্যাত্মবোধ, কেন কি এখনকার জেনারেশন দিতে কি খুব কম লোক সংখ্যক ছেলে মেয়ে দেখি যারা হয়তো আধ্যাত্মবোধ বোঝে বা তার মধ্যে রুচি রাখে। তো তোমাদের বাড়িতে যেটা হয়, তুমি একটু যেহেতু ইনফ্লুয়েন্স এই যে অলরেডি তুমি বলছো তুমি স্পিরিচুয়াল ভাবো, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয়? হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। যেহেতু আমি পার্সোনালি বলতে পারি যে স্পিরিচুয়াল যে কানেকশনটা যেটা আমি মা বাবার থেকে পেয়েছি বা পরিবার থেকে পেয়েছি, সেটা আমার মধ্যে আছে। প্যারালালি আমি এই জেনারেশন যেটা আপনি বললেন জেনজি, তো সেক্ষেত্রে আপনি যদি বলেন আর সেম আমার বয়সী ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে সেটা হয়তো খুব একটা লক্ষ্য করা যায় না। কারণ আপনি যেটা বললেন যে টেকনোলজি বা আদার্স যেসব জিনিসগুলো মডার্নাইজেশন চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে র্যাট রেস বলতে পারেন যে ম্যাট্রিক্সের মধ্যে যে ব্যাপারটা চলছে, তারা অবশ্যই সেটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, এবং যেটা আপনি বলতে পারেন যে লক্ষ্যভ্রষ্ট বা সেই ডিরেকশনলেস ব্যাপারটা, সেটা অবশ্যই তো আছেই। সেটা আমরা শুধু ময়না নয়, আমরা যদি দেখি পুরো কান্ট্রিতে বা সব জায়গাতে সেটা সমানভাবেই চলছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা, যে মানুষকে এই যে গ্লোবালাইজেশনের সঙ্গে সঙ্গে আমরা যদি স্পিরিচুয়ালি যদি একটু নিজেদের এই কম বয়স থেকে নিজেকে যদি অ্যাডাপ্ট করতে পারি, তাহলে আমরা লাইফে অবশ্যই ব্যালেন্স করে চলতে পারবো। সেক্ষেত্রে তো হ্যাঁ, অবশ্যই এটা অ্যাডভান্টেজ আমার জন্য, কি আমি এই পরিবারে বিলংস করি, এবং সেই টাস্কটাও আমার মধ্যে আছে, যেটা অবশ্যই আমার জন্য একটা অ্যাডভান্টেজ বলে আমার মনে হয়। খুব ভালো লাগছে লোকরাজ্যের এবং তোমার মুখ থেকে যখন আধ্যাত্মবোধের কথা এবং যখন এগিয়ে যাওয়ার যে মানসিকতা বা প্রোগ্রেসিভ মেন্টালিটির কথা শোনা খুব ভালো লাগছে। এবং এটা ভালো লাগছে যে আজকের নতুন প্রজন্ম বা জেনারেশন জি এর একজন প্রতিনিধি হয়ে তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে সমতার কথা বলতে, কিভাবে আধ্যাত্মবোধ এবং তার সাথে উন্নয়ন দুটোকেই এগিয়ে রাখতে হয় সেটা আমরা জানলাম। তো অসংখ্য ধন্যবাদ তোমার এই ছোট্ট সাক্ষাৎকারের জন্য। এবং আমরা আগামী দিনে লক্ষ্য রাখবো তুমি কিভাবে জীবনে আরো এগিয়ে যাও, এবং কিভাবে সুনামের সাথে বংশের যে পদমর্যাদা সেটা তুমি এগিয়ে নিয়ে যেতে পারো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।